নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের মুখোমুখি অনুষ্ঠান। আজ মুখোমুখি অনুষ্ঠানে এমন একজন মানুষের সাথে আপনাদের আলাপ করাবো যাকে আপনারা সকলেই চেনেন, আলাদা করে তার পরিচয় দেওয়ার দরকার নেই। তবে একটা কথা বলা অবশ্যই দরকার, বাংলার রাজনীতি যখন ভাষা সন্ত্রাসে আক্রান্ত, কেউ জুতো খুলে দেখাচ্ছেন, কেউ শুয়োরের বাচ্চা বলছেন, কেউ নানা কটূক্তি করছেন, সেইখানে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের নেতাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে, মাঝে মধ্যে অধীর চৌধুরী কিছু বেফাস বলে ফেলেন ঠিকই, কিন্তু বেফাস কথা কংগ্রেসের কারুর মুখ থেকে শুনিনি। এইরকমই একজন কংগ্রেস নেতা, প্রাজ্ঞ নেতা এবং রাজনীতিতে পড়াশুনো করা নেতা আমরা পেয়ে গিয়েছি সুমন দাকে। সুমন রায়চৌধুরী আমাদের সাথে আজ আছেন। সুমন দা, তোমাকে স্বাগত এনকে ডিজিটালে। সুমন দা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমরা কি চিরকালই প্রতিষ্ঠান বিরোধী থেকে যাবে? আমি এই কারণে বলছি, যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন তোমরা সিপিএম এর বিরোধী, এখন তৃণমূল ক্ষমতায়, তোমরা তৃণমূলের সাথে জোট করো, সরে এলে, আবার দিল্লিতে তোমরা জোট করছো। আমার কাছে ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার, বা আমাদের দর্শকদের কাছে ধোঁয়াশার মতন। আসলে তোমরা তৃণমূলের সাথে আছো না নেই, প্রতিষ্ঠানের সঙ্গে না প্রতিষ্ঠান বিরোধীদের সাথে? প্রবীরদা, আমি একটা ঘটনা তোমাকে রিকালেক্ট করাতে চাই। পাটনাতে যখন ইন্ডিয়া ব্লকের প্রথম মিটিং হয়েছিল, মিটিংয়ের পরে যে প্রেস বার্তাকে অ্যাড্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সকে অ্যাড্রেস করেছিলেন মাননীয় মল্লিকার্জুন খার্গে সাহেব, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি, তিনি একটা কথা বলেছিলেন, সার্বিকভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি, ভাষার নামে সমাজকে বিভাজিত করা, ধর্মের নামে সমাজকে বিভাজিত করা, জাতের নামে সমাজকে বিভাজিত করা, এর তীব্র বিরোধী আমরা, এবং এর জন্যে সংগঠিত আন্দোলন ভারতীয় জনতা পার্টি তথা আরএসএস এর বিরুদ্ধে আমরা নিশ্চয়ই করব। কিন্তু একটা জিনিস আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা প্রেক্ষিত আছে। যেমন পশ্চিমবঙ্গে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারতীয় জনতা পার্টি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তারপরে ধীরে ধীরে আরএসএস এর শাখা বেড়েছে, বিজেপির নিজস্ব পরিধি বেড়েছে, বিজেপি একটা শক্তি হিসাবে উঠে এসছে, আজকে তারা প্রধান বিরোধী দল। তা এবার বিষয়টা হচ্ছে, কিন্তু কংগ্রেস দলের দিকে যদি তুমি প্রবীরদা বাংলায় তাকাও, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, ইউপিএ 2 সরকারের যখন সময়কাল শেষ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা জোটবদ্ধ হলাম। উনি ক্ষমতায় এলেন, কংগ্রেসের সাহায্য শ্রীমতী সোনিয়া গান্ধী যতটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, এটা বাংলার মানুষও জানে, তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে জানে। কিন্তু দেখা গেল তারপরে সবটাই ইতিহাস, কংগ্রেস দল এক এক করে ভাঙলো, কংগ্রেসের বিধায়কদের ভাঙানো হলো, কংগ্রেস কর্মীদের বাড়ি আক্রান্ত হলো, ব্যবসার জায়গা আক্রান্ত হলো, সামান্য বেদি সেগুলো তৃণমূল কংগ্রেস দখল করলো। এর থেকে দেখো, দল তো কর্মীদের নিয়ে হয়, দল তো মুখপাত্র বা নেতৃত্বকে নিয়ে হয় না। এরপরে কি হলো, বিভিন্ন জায়গায় দৈহিক আক্রমণ হলো। তুমি একজন প্রথিতযশা সাংবাদিক, তোমার হাউস পলিসি আলাদা থাকতেই পারে, কিন্তু একজন সাংবাদিকের সত্তা প্রবীরদার কতটা আছে আমি তো জানি। তা প্রবীরদা ভালো করে অ্যানালাইজ করে দেখো, তুমি অনেক সাবজেক্টে অ্যানালাইজ করো, কেন এই অ্যান্টি মমতা মানসিকতা কংগ্রেস কর্মীদের মধ্যে গ্রো করেছে। আর সময়টাও তো অনেকটা পেরিয়ে এসছে। আমরা বলি 34 বছরের বামফ্রন্টের অত্যাচার, 34 বছরের বাম শাসন, সবকিছু যেমন বলি, আমরা তো এটাও চেষ্টা করি অ্যানালাইজ করার যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট যেই যেই কাজগুলো করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে যদি আলাদা না হন,
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা জোটে যাবোটা কি করে? দেখো, এআইসিসি দিল্লিতে বসে তাদের একটা সর্বভারতীয় প্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা করেন। আবার এটাও ঘটনা যে বাংলার প্রেক্ষিতে দেখো, কংগ্রেস দলটাই তো থাকবে না যদি কর্মীরা না থাকে। কর্মীদের যেটা মানসিকতা, কর্মীদের যেটা মতবাদ, সেটাকেও তো কেন্দ্রীয় নেতৃত্বকে দেখতে হবে। সেই কারণে মল্লিকার্জুন খাড়গে বলেছিল প্রতিটি রাজ্যের আলাদা 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 প্রেক্ষিত আছে, এবং সেটা ঘটনা। এবার বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমরা দলের ডিসিপ্লিন সোলজার, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের ওপরেই নির্ভর করে আমাদের আগামী দিনে রাজনীতি করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। কিন্তু একটাই প্রশ্ন আমার, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন আন্দোলনের ফসল, কিন্তু যখন বিরোধী দল আন্দোলন করে, বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হয়, বিরোধী দলের পার্টি অফিস দখল হয়ে যায়, বিরোধী জনপ্রতিনিধিদের ভাঙানো হয়। আচ্ছা প্রবীরদা, একটা কথা বলো তো, থানার, আমি একটা ঝালদার উদাহরণ দিচ্ছি, থানার আইসি বা ওসিদের কি এটা কাজ যে আপনি তৃণমূলে জয়েন করুন, আপনাকে আমি পুরসভার ভাইস চেয়ারম্যান করে দেবো? কোন জায়গায় পলিটিসাইজেশনটা ঢুকে গেছে, এটা তৃণমূলের জন্যও কিন্তু ভালো নয়। আজকে যে প্রতিদিন তুমি শোনো তৃণমূল খুন করছে তৃণমূলকে, তৃণমূলের নেতা মারছে তৃণমূলকে, এটার কারণ একটাই, যে সবকিছুকে পলিটিসাইজ করো আর হাতের মুঠিটা খুলে দাও। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব ভালো করে জানেন, আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি আবারও বলছি উনি আন্দোলনের ফসল, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিসকে বুঝতে হবে, যে আমি দলকে ধরে রাখবো মানে দলের যেগুলো হুডলামস আছে তাদের আমি ফ্রি হ্যান্ড দেব। এতে কিন্তু আলটিমেটলি লোকে বলার সুযোগ পায় যে বাংলার শাসক দলের কোনো আইডিওলজি নেই, বাংলার শাসক দল শুধু পয়সা রোজগার করতে চায়, এই ন্যারেটিভগুলো কিন্তু উঠে আসে। সেই কারণেই একটা শ্রেণীর, এতে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা যতই খোলা মনে রাজনীতি করি এবং আমরা যতই বলি দিল্লি যা বলবে সেটাই হবে, একটা দল বেঁচে থাকে তো তাদের কর্মীদের উপরে। কর্মীদের মানসিকতা, কর্মীদের দুঃখ বেদনা দুর্দশা, 2023 সালে তোমার মনে আছে ফুলচাঁদ শেখ সহ 7জন, প্রায় 6জন কংগ্রেস কর্মী খুন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন। তুমি কি একজন সাধারণ মানুষ হিসাবে এটার সমালোচনা করবে না? আমি জানি তুমি করবে, আমি তোমাকে দীর্ঘদিন চিনি। তা এই জায়গাগুলো যদি একটু কারেকশন করা যেত, রিপেয়ার করা যেত, তাহলে হয়তো এইটা নিয়ে দ্বিতীয়বার আলোচনাই উঠতো না বাংলার প্রেক্ষিতে, এটা নিয়ে আলোচনা উঠতো না এবং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বও থাকতো না। কিন্তু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু নানা রকমের প্রশ্ন ওঠে। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়কে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। ইন্ডিয়া জোট সম্মানজনক জোট, ইন্ডিয়া জোটে কিভাবে লড়াই করছে সবাই আমরা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি। বিগত 3-4 দিনের লড়াই তো অভূতপূর্ব। কিন্তু যখনই আমি বাংলায় চলে আসছি, বাংলার প্রেক্ষিতটা আলাদা হয়ে যাচ্ছে, বাংলার পরিবেশটা আলাদা হয়ে যাচ্ছে। তখন দিল্লি কি বলবেন, প্রদেশ কংগ্রেস কি বলবে, কর্মীরা কি বলবে, এইসব বিষয়গুলো উঠে আসছে। কারোরই কিন্তু কোনো দোষ নেই, দিল্লিরও দোষ নেই, প্রদেশ কংগ্রেসের দোষ নেই, আবার কংগ্রেস কর্মীদেরও কিন্তু দোষ নেই। কারণ গ্রামে একটা কথা সুমনদা তোমার কাছে জানতে চাইবো, দেখো দীর্ঘ 50 বছরের কাছাকাছি তোমরা ক্ষমতার বৃত্তের বাইরে বাংলায়, 34 বছর বাম শাসন, তারপরে এখন এই 14-15 বছর তৃণমূল শাসন, তারপরেও যে কংগ্রেস কর্মীরা আজও কংগ্রেস ছেড়ে যাননি, বাম আমলে 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন, তারপরেও তৃণমূল আমলেও বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এটা বাস্তব সত্য। তারপরেও যে তোমাদের মতন মানুষেরা এখনো কংগ্রেস দলটাকে ধরে রেখেছে এবং অনেক আমি জানি, তোমার ব্যাপারটাও জানি, যে অনেক প্রলোভন সত্ত্বেও তোমরা তৃণমূলে যাওনি বা অন্য দলে যাওনি, কংগ্রেসকে ভালোবেসে কংগ্রেসটা করে যাচ্ছ। তোমাদের কুর্নিশ জানিয়ে একটা কথা বলি,
যে এই যে মানে আজকে তৃণমূলের যে বাড়বাড়ন্ত, সেটা তো তৃণমূলের বাড়বাড়ন্ত হয়েছে কংগ্রেস থেকে আসা লোকজনকে নিয়েই। তৃণমূল যদি করতে পারে, তোমরা কেন পারছো না? তোমরা কেন নিজেদের দলের জনপ্রতিনিধিদের ধরে রাখতে পারছো না? তোমরা কেন নিজের কর্মীদের ধরে রাখতে পারছো না? কেন গণ আন্দোলনের মধ্যে নেই তোমরা? এইসব প্রশ্ন তো করছে সাধারণ মানুষ। একদম সঠিক প্রশ্ন, সবকটা প্রশ্ন সঠিক। এবার কংগ্রেস তো একটা সর্বভারতীয় দল, সময়ে সময়ে তার নেতৃত্ব বদল হয়। যেমন কদিন আগে অধীর রঞ্জন চৌধুরী সভাপতি ছিলেন, আজকে শুভঙ্কর সরকার মহাশয় সভাপতি। কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একটা গণ আন্দোলন গড়ে তোলার শক্তি হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু এটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইস্যুতে যখন পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠছে বা পশ্চিমবঙ্গের আন্দোলন প্রয়োজন হচ্ছে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেস পথে নামছে। তার তুমি যদি বলো সীমিত শক্তি নিয়ে, হ্যাঁ সীমিত শক্তি। আমরা সত্যি 10 জন, আমরা 1000 জন নই, এতে অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আমরা একটা জিনিসই মনে করি, ময়দানে থাকতে থাকতে শক্তি বৃদ্ধি হয়, ময়দানে থাকতে থাকতে মানুষ দেখে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে 10টা লোকও মিছিল করছে। সেই জন্য সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। দীর্ঘদিন ধরে রক্তক্ষরণ হওয়ার ফলে দেখো 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন এবং 6 জন কংগ্রেসের বিধায়ক মন্ত্রিসভায় যোগ দিলেন, কিন্তু দেখা গেল দিল্লিতে পালাবদল হলো, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারলেন না। বিষয়টা কি জানো তো, বিষয়টা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল যে আমরা এতটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা সত্ত্বেও আমরা মন্ত্রিসভায় থাকতে পারলাম না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পারলাম না, উল্টে উনি আমাদের সাংসদ বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এই যে একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে কংগ্রেস কর্মীদের মধ্যে, এটা কিন্তু প্রবীরদা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার আমি রিসেন্ট বলি, সাগরদিঘিতে জোট প্রার্থী বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়লাভ করলেন, খুব আলোচনা হলো এবং সাগরদিঘি একটা মডেল হিসাবে উঠে এলো। তুমি একজন সাংবাদিক, তুমি একজন প্যানেলিস্ট, তুমি একজন বিশ্লেষক, আমার চেয়ে ভালো তুমি জানো সাগরদিঘি। এবং এইটা নিয়ে অনেক বিভিন্ন টিভি চ্যানেলে বিজেপি, তৃণমূল অনেক টিটকারি টিপ্পনি করতে শুরু করলো যে একটা বিধায়ক জিতেই এত হই হই। কি দেখা গেল তারপর? আমার সঙ্গে মাননীয় মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একসঙ্গে একটা টিভি ডিবেটে দেখা হয়েছিল। আমি যখন বললাম যে সাগরদিঘিতে যখন একজন বিরোধী প্রার্থী জয়লাভ করলো, আপনারা সঙ্গে সঙ্গে সাগরদিঘিতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলেন। শশী পাঁজা মহাশয়া হঠাৎ চেঁচিয়ে উঠলেন, না এটা আমার দপ্তর, আমি জানি এরকম কিছু বন্ধ করা হয়নি। আমি তখন বললাম যে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতিকে গিয়ে সাগরদিঘিতে ধর্নায় বসে পড়তে হলো ডিএম অফিসের সামনে, যে সাগরদিঘিতে লক্ষ্মীর ভান্ডার সমেত রাজ্য সরকারের ওয়েলফেয়ার স্কিমগুলো কেন বন্ধ করা হয়েছে। আমি একজন প্রশাসক, আমি একজন দলের নেত্রী, দলটাকে গড়েছি আন্দোলনের মাধ্যমে, বামফ্রন্ট সরকারকে সরিয়েছি। সেখানে যদি একটা বিধায়ক বিরোধী দলের জেতে কি যায় আসে? সরকার কি বদল হয়ে যাবে? আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ঝালদা পুরসভা একটা 15 কি 16 সদস্যের বোর্ড, ওটাকে পুরসভাও বলা যায় না, মিউনিসিপ্যালিটিও বলা যায় না, মিনি মিউনিসিপ্যালিটি বলা যায়। সেখানে কি হলো? তপন কান্দু খুন হলো, মিঠুন কান্দু বাই ইলেকশনে তার ভাইপো জিতল, ভাইপোকে আইসি ফোন করে বলল তোমাকে একটা সিআইসি করা হবে, তুমি কংগ্রেস ছেড়ে চলে এসো, মিঠুনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। এমন মানসিক চাপ দেওয়া হলো, মিঠুন চলে যেতে বাধ্য।
বায়রন বিশ্বাসরা পারিবারিকভাবে তাদের ব্যবসা আছে, তাদের ব্যবসায় জটিলতা সৃষ্টি করা শুরু হলো যেই কংগ্রেস বিধায়ক হিসাবে সে জয়লাভ করল। তাদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আমি অত ডিটেলসে জানি না, আমি যত আমার ঊর্ধ্বতন নেতৃত্বের মুখে শুনেছি। সে ব্যবসায় একটা সমস্যা তৈরি করার শুরু। কি যায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়, এত বড় পশ্চিমবঙ্গে একটা 16 সদস্যের বোর্ড, কি একটা বিধায়ক যদি বিরোধীদের থাকে, কিছু যায় আসে কি প্রবীরদা? হৃদয়টাকে বড় করতে হবে, রাজনীতি করতে হলে উনি আন্দোলন থেকে উঠে এসছেন, হৃদয়টাকে বড় করতে হবে, না হলেই একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে বিরোধী কর্মীদের মধ্যে। দেখো, আমি সত্যি কথা একটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ঘরানার মহিলা, এতে তো কোনো অস্বীকার করার একদম জায়গা নেই, আমিও অস্বীকার করতে পারবো না, তুমিও অস্বীকার করতে পারবে না। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস পরিবার থেকে বেরিয়ে আলাদা দল করেছে, তার প্রেক্ষিত যাই হোক, সেই আলোচনায় আমি যাচ্ছি না। একটা কংগ্রেসের বিধায়ক বা কংগ্রেসের সিম্বলের একটা বিধায়ক, যেখানে কংগ্রেস শূন্য বিধানসভা, তাকেও ভাঙিয়ে নিতে হবে। সম্পূর্ণটা আমার, এই তত্ত্বটা আমার মনে হয় রাজনৈতিক পরিসরে না থাকলেই বেটার। না, এই গণতন্ত্রের জন্য সর্বগ্রাসী ভূমিকা আমরা অতীতে বামপন্থীদেরও দেখেছি, কিন্তু তারাও আজকে শূন্য হয়ে গেছেন। আমার মনে হয় তুমি ঠিকই বলছো, এই সর্বগ্রাসী ভূমিকা থেকে সব রাজনৈতিক দলেরই সরে আসা উচিত। এটা তোমার সাথে আমি 100% একমত। এবার আমরা একটু দিল্লির রাজনীতি নিয়ে আমি কথা আমি আমি বলছিলাম। আমি প্রবীরদা, আমি কিন্তু কাউকে অসম্মান করে কিছু না বলছি একদম না, আমি না, তুমি খুব মানে অত্যন্ত মাইন্ডসেটটা আমার মনে হয় একটু চেঞ্জ হলে বাংলার জন্য ভালো হতো। এবং ঠিক। এই যে শক্তি, এই যে বিভাজনের শক্তি ভারতীয় জনতা পার্টি আজকে চারানা আটানা গুলো অব্দি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এদের প্রতিহত করা যেত, ঠিক। একেবারে 100% করা। একেবারে ঠিক। আমরা দেখলাম যে মানে ভাষা নিয়ে একটা আক্রমণ চলছে, ভাষা নিয়ে একটা অত্যাচার চলছে সারা দেশে বাঙালির ওপরে। সেক্ষেত্রে তোমাদের ইন্ডিয়া জোটের সঙ্গী স্ট্যালিন প্রতিবাদ করেছে, বাংলা থেকে তো প্রতিবাদ হচ্ছেই। আমরা রাহুল গান্ধীর মুখ থেকে এরকম কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত শুনতে পেলাম না। এটা মনে হয় না যে বাঙালিকে কোথাও আঘাত করছে রাহুল গান্ধীর এই না বলা? আমি একটা কথা বলি তোমাকে, রাহুল গান্ধীরই নির্দেশে, এখন আমি তো দলীয় ডকুমেন্ট তোমাকে বসে প্যানেলে দেখাতে পারবো না, নিশ্চয়ই। রাহুল গান্ধীর দপ্তরের তরফ থেকেই আমাদের প্রত্যেকের কাছে, প্রতিটি প্রদেশ কংগ্রেসের কাছে বার্তা এসছে যে আপনারা ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে বা এই মুহূর্তে ভাষার নামে ভারতীয় জনতা পার্টি যে বিভাজনের রাজনীতি করছে এবং বাংলা ভাষাভাষীদের বাংলাদেশের সঙ্গে ট্যাগ করছে, এবং প্রকারান্তরে বাংলাদেশ মানে ইসলাম ধর্ম, বাংলা ভাষা, বাংলাদেশ, ইসলাম ধর্ম, এই যে ওরা একটা ট্যাগিং করে একটা ভারতীয় সমাজকে ভাগ করার চেষ্টা করছে, আপনারা রাজ্য স্তরে আন্দোলনে নামুন। এবং আগামী সপ্তাহগুলোতেও প্রবীরদা তুমি দেখতে পাবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিভিন্ন মিছিল, মিটিং, এবং অলরেডি হয়ে গেছে বিদ্যাসাগরের মূর্তি থেকে নেতাজি মূর্তি। আমরা প্রথিত যশা যারা আইকন, বেঙ্গলি আইকন, তাদের যেখানে মূর্তি আছে, তাদের যেখানে স্থপতি আছে, তাদের শ্রদ্ধা জানিয়ে এই বাংলা ভাষাভাষীদের ওপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে অফিসিয়ালি আমরা আন্দোলন করছি। এবং এই অফিসিয়াল আন্দোলনটা তখনই সম্ভব হচ্ছে যখন দিল্লির নড আছে আমাদের উপরে, এক। 2 নম্বর হচ্ছে এই একটা কথা আমরা বারবার বলছি, অমিত মালব্য দেখলাম হঠাৎ একটা টুইট করলো যে বাংলা কোনো ভাষাই না, মানে অশিক্ষিত হলে যা হয় আর। আমরা একটা কথাই বলছি, যে ভাষাতে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন, যে ভাষাতে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ বিশ্বকবি রচনা করেছিলেন, সেই ভাষাটাকে, ভাষার সার্টিফিকেট যদি আজকে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র থেকে নিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমরা এটাও দাগিয়েছি এবং
দাগিয়ে বলবো না, এটাও জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস মনে করে যে এটা হচ্ছে হিন্দি বা গোবলয়ের আগ্রাসন উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের উপরে। একদম। হিন্দি ভাষার আগ্রাসন, এই আগ্রাসনের কথা শুভঙ্কর সরকার মহাশয় বারবার সংবাদ মাধ্যমে বলেছে। তুমি ক্লিপিংস চাইলে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। যারা অন্তত ফ্রন্ট র্যাঙ্কিংস চ্যানেল আছে তাদের সঙ্গে একক সাক্ষাৎকারে শুভঙ্কর দা বারবার বলেছেন, এবং কংগ্রেস মনে করে এই আগ্রাসনের বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে সকল বিরোধীদের একত্রিত হয়ে লড়া উচিত, এবং জাতীয় কংগ্রেস এই বিষয়ে 100% লড়বে। কারণ বন্দে মাতারামকে যে ভাষা সৃষ্টি করেছে, জনগণমনকে যে ভাষা সৃষ্টি করেছে, তার সার্টিফিকেট অমিত মালব্য আর নরেন্দ্র মোদীর থেকে আমরা নেব। এবার একটু দিল্লির কথায় যাই। দিল্লিতে সাম্প্রতিককালে রাহুল গান্ধীর ভূমিকা সারা দেশে চর্চিত হচ্ছে। ভোট চুরি নিয়ে তিনি যেভাবে সরব হয়েছেন সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, এবং শুধু তিনি সরব হননি, তিনি একদম তথ্য প্রমাণ দিয়ে সমস্ত কিছু দেখিয়েছেন। এর ফলে খানিকটা বেকায়দায় শাসক দল, বুঝতেই পারছো। রাহুল গান্ধীর এই ভূমিকা কিন্তু আমরা এর আগেও দেখেছি। শাহিনবাগ আন্দোলন বলো বা কৃষক আন্দোলন বলো, সেখানেও কিন্তু রাহুল গান্ধী বারবার ছুটে গিয়েছেন এবং সহমর্মিতা জানিয়েছেন, বক্তব্য রেখেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানো? রাহুল গান্ধী ওই কৃষক আন্দোলনের পরে তারপরে হঠাৎ বিদেশ চলে যান, শাহিনবাগ আন্দোলনের পরে তিনি কোথায় ধ্যান করতে চলে যান, এখন আবার এই ভোট চুরি আন্দোলনের পরে তিনি আবার কোথায় চলে যাবেন কেউ জানে না। রাহুল গান্ধীকে পার্ট টাইম পলিটিশিয়ান কেন মনে হয় আমাদের? দেখো, কারো কেউ কোথাও ব্যক্তিগত স্তরে উনি আমার সর্বোচ্চ নেতা, কেউ কোথাও ব্যক্তিগত স্তরে কোথাও গেলে বা তার নিজস্ব প্রয়োজনে কোথাও গেলে এই বিষয়ে আমি তো মন্তব্য করতে পারি না, বলতে পারি না। তবে এইটুকু আমি আশ্বস্ত করতে পারি, এনকে ডিজিটালের মাধ্যমে বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে এবং পৃথিবীর যে প্রান্ত থেকে, কারণ আমি জানি, আমি দায়িত্বের সঙ্গে বলছি, এনকে ডিজিটালের এই সাক্ষাৎকার আমারও কিছু বন্ধু যারা বিদেশে আছেন তারা দেখতে পাবেন। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে পারি, আপনারা নতুন করে এক রাহুল গান্ধীকে পাবেন। শুধু পদে নয় যে ভারতবর্ষের বিরোধী দলনেতা, এক নতুন রাহুল গান্ধীকে পাবেন, যার নমুনা বোধহয় কদিন আগে আপনারা ঐতিহাসিক যে সাংবাদিক সম্মেলন রাহুল গান্ধী করেছেন, যে সেটা বোধহয় স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবে একটা সিইওর রূপে বলে যে প্রেজেন্টেশন, এইভাবে প্রেজেন্ট করতে পারেনি ভারতবর্ষের দুর্নীতিকে। আর দুর্নীতি এমন একটা সাবজেক্টে যে দুর্নীতি প্রভাবিত করে যে কে সরকার গঠন করবে, সেই জিনিসটাকে রাহুল গান্ধী যেভাবে তুলে ধরেছেন সাংবাদিক বন্ধুদের সামনে, এবং পরে সন্ধ্যাবেলায় তার বাসভবনে আমার খুব ভালো লেগেছিল যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বসেছিলেন এবং সেই প্রেজেন্টেশন রাহুল গান্ধী তাদের সামনে তুলে ধরলেন। আমি মনে করি আগামী প্রজন্মের নেতা রাহুল গান্ধী দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে, এবং সকল বিরোধী দল যারা সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না, ভাষাগত বিভাজনকে বিশ্বাস করে না, জাতিগত বিভাজনকে বিশ্বাস করে না, সবাই রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই আরএসএস এবং বিজেপি, এই যে একটা ঘৃণ্য চক্র আছে, তার থেকে ভারতবর্ষকে মুক্ত করবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের। তুমি বলছো যে তোমার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে ইন্ডিয়া ব্লক তারা এবার ফাইট ব্যাক করবে, এটা তোমার কথা অনুযায়ী। কিন্তু ইন্ডিয়া তাদের জোট সঙ্গীদেরই তো ধরে রাখতে পারছে না। দেখো, আম আদমি পার্টি হঠাৎ সরে গেল, কালকে অন্য একটা পার্টি সরে যাবে। এইভাবে কি ব্লক ধরে রাখা সম্ভব? আম আদমি পার্টিকে বুঝতে হবে। দেখো, আম আদমি পার্টির সমস্যাটা কোথায় হচ্ছে জানো তো প্রবীরদা? আমি যে ন্যারেটিভটা ইউজ করতে চাইছিলাম না, তুমি আমায় বাধ্য করছো সেই ন্যারেটিভটা ইউজ করতে। আমি মাফলার ম্যান হয়ে নিজের একটা, আমি কিন্তু সমালোচনা করছি না, আমি বারবার বলছি
আমি চাই সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ুক। আমি একটা কথা তোমাকে, মাফলার ম্যান হলাম, আন্না হাজারেকে একজন বৃদ্ধ মানুষকে মহাত্মা গান্ধী সাজিয়ে শুইয়ে দিলাম, তারপরে আন্দোলন করলাম, স্বচ্ছ প্রশাসনের কথা বললাম, সব ঠিক আছে, কিন্তু একজন সাংবাদিক হিসাবে তুমি বুকে হাত রেখে বলতে পারবে যে কথা, যেসব অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে আন্না হাজারে তখন তুলেছিল, সেই সব অভিযোগ থেকে নিজেও সে মুক্ত নয়। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও বিজেপির সঙ্গে সাঁঠগাঁঠের অভিযোগ আছে। যারা অরবিন্দ কেজরিওয়ালকে মনে করেছিল ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় এক স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক, সেই সব রাজনৈতিক দলও পরে তো অভিযোগ তুলতে শুরু করল। আমি আবারও বলছি, আমি অরবিন্দ কেজরিওয়াল বা আন্না হাজারে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, প্রত্যেকের নিজস্ব পলিটিক্যাল কম্পালশন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়াল কি প্রমাণ করতে পেরেছেন যে তিনি 100% ট্রান্সপারেন্ট, তার সঙ্গে বিজেপির কোনো সাঁঠগাঁঠ নেই? প্রমাণ করতে পারেনি। বিষয়টা কি হচ্ছে জানো তো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু মেনে নিতে হয়। আমি ইন্ডিয়া ব্লকের একটা কি দুটো বৈঠক আগেরই ছবি দেখছিলাম, সেখানে অরবিন্দ কেজরিওয়াল বসে রয়েছে, সেই মাফলার জড়িয়েই বসে আছে, সে থাকুক, সেটা তার ওনার ড্রেস কোড হতেই পারে। আবার এখন নেই, একটা কন্টিনিউইটি থাকতে হবে। কন্টিনিউইটি না থাকলে কি হয় প্রবীরদা, কন্টিনিউইটি না থাকলে কোনো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, কোনো রাজনৈতিক সিস্টেমের মধ্যে মানুষ আস্থা রাখতে পারে না, একদম পরিষ্কার কথা, ঠিক বলেছেন। এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রযোজ্য, তেজস্বী যাদবের জন্য প্রযোজ্য, রাহুল গান্ধীর জন্য প্রযোজ্য, অখিলেশ যাদবের জন্য প্রযোজ্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমি আমার দল 100% পারফেক্ট আর সবাই খারাপ কিন্তু একবারও বলছি না, আমি বলছি কন্টিনিউইটি, এটা কন্টিনিউইটি রাখতে হবে রাজনীতিতে। আমি যেটা ভাববো, আমি যদি মনে করি বিজেপিকে নিয়ে চলা যাবে না, সেটা যেন আমার পার্মানেন্ট ন্যারেটিভ, তার বাইরে কিছু চলবে না। আজ বিজেপি ভালো, কাল বিজেপি খারাপ, আজ এল কে আদবানি ভালো, এল কে আদবানি খারাপ, অটল বিহারী বাজপেয়ী ভালো। আমি আশা করি আমি তো বোঝাতে পারছি কি বলছি, কারণ আমি মনে করছি না আজকের পরিস্থিতিতে কোনো ব্যক্তি আক্রমণ করা উচিত, করা সমীচীন। এই জিনিসটাকে সব রাজনৈতিক দলের অ্যাভয়েড করতে হবে, সব রাজনৈতিক দলের, যদি সে সত্যি চায় আমি বিজেপিকে তাড়াবো। এবং আমি তোমায় কংগ্রেস দলের একজন সামান্য কর্মী হিসাবে তোমায় কথা দিচ্ছি, কংগ্রেস দল উইল অ্যাবাইড বাই ইটস কমিটমেন্ট। না, এটা আমরা দেখে আসছি, এই কন্টিনিউটি কংগ্রেস রাখছে। চির বিরোধী যদি বলা যায় বিজেপির, কংগ্রেসকেই বলা যায়। ক্ষেত্র বিশেষে আমরা বামকে বলেছিলাম, কিন্তু বামেদেরও বেশ কিছু আচরণ আমাদের কাছে সন্দেহজনক লাগছে। যেমন এই যে ধরো এসআইআর নিয়ে আন্দোলন, তাতে বামেদের কাউকে দেখা যাচ্ছে না, পশ্চিমবাংলার বামেদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকেও পর্যন্ত আমরা দেখতে পাইনি সেই আন্দোলনে। যাকে সে কথা আলাদা, আমি রাজ্য রাজনীতিতে ফিরবো, আমাদের সময় শেষ হয়ে এসছে। রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন উঠে আসছে যে কংগ্রেসের সাথে বামেদের জোট হওয়াতে বামেরা লাভবান হয়েছে, কংগ্রেস লুজার হয়েছে, এটা কি তুমি মনে করো? দেখো, আমি সেফোলজিস্ট নই, আমি বলতে পারবো না কি ঘটনা ঘটেছে না ঘটেছে। তবে আজকের আলোচনার শুরুতে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে কেন একটা বড় সংখ্যক কংগ্রেস কর্মী তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে আপত্তির জায়গায় রয়েছে। তুমি ফলো করেছো কিনা জানি না, ব্যক্তিগত স্তরে আমি বহুবার এই বিষয়ে দলের মধ্যে প্রতিবাদ করেছি, তখন মাননীয় অধীর রঞ্জন চৌধুরী সভাপতি ছিলেন, এবং আমার মতন একজন সামান্য কর্মীর স্টেটমেন্ট বা টুইটার হ্যান্ডেলের পোস্ট বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সর্ববৃহৎ প্রচারিত সংবাদ মাধ্যমগুলো আমার স্টেটমেন্ট ছাপিয়েছি। এর একটাই কারণ, আমার বক্তব্য হচ্ছে লড়াই হবে, বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে,
কিন্তু লড়াইটা যদি আমাকে শেষ করে তুমি শুরু করতে চাও, সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি এখনো মনে করি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো একসঙ্গে লড়াই করতে পারে, একসঙ্গে লড়াই করা উচিত। তাহলেই এই ভারতীয় জনতা পার্টি নামক যে বিষ এবং যে বিষক্রিয়া হয়ে রয়েছে ভারতীয় সমাজের মধ্যে, আম্বেদকরের রচিত সংবিধান যে বারবার লঙ্ঘিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, সেটার একটা শেষ হবে। তার জন্য কি করতে হবে? ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোতে একসঙ্গে নিজের স্বার্থ ত্যাগ করে লড়তে হবে। আমি অন্য দলের হয়ে কিছু বলতে পারবো না। আমি বাংলার কংগ্রেসের একজন মুখপাত্র। আমার নেতৃত্ব আমার কাছে যা ব্রিফিং দিয়েছেন, আমার নেতৃত্ব আমাকে যা বোঝানোর চেষ্টা করেছেন, তার থেকেই আমি এটুকু প্রবীরদা বলতে পারি, জাতীয় কংগ্রেস সবসময় ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি হিসাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি কোনো লড়াই হয়, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। আমার শেষ প্রশ্ন সুমনদা তোমার কাছে, তুমি বারবার ধর্ম নিরপেক্ষতার কথা বলছো। আমরা জানি কংগ্রেসের মতন ধর্মনিরপেক্ষ দল ভারতে আর দুটো নেই, এটাও একদম ঠিক। কিন্তু তুমি কি নওশাদ সিদ্দিকীকে ধর্মনিরপেক্ষ বলে মনে করো? আমি তো নওশাদ সিদ্দিকী কি চায় সেটাই বুঝতে পারি। কখনো বলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে ডায়মন্ড হারবারে লড়বো, কখনো বলে আমি বামপন্থীদের সঙ্গে সংযুক্ত মোর্চায় রয়েছি, কখনো বলে যে কার সঙ্গে জোট বুঝতে পারছি না, লড়তে হবে, আমাদের লড়াই করতে হবে, আমি লড়াই করে সব বুঝে নেব। উনি একজন রাজনীতিবিদ, উনি একজন মাননীয় বিধায়ক, জনপ্রতিনিধি। অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি, নওশাদ সিদ্দিকী চলার পথ আগামী দিনের নওশাদ সিদ্দিকীকে ঠিক করতে হবে। একটা কথা খুব পরিষ্কারভাবে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি 2011-21 সালে বলেছিল। দেখো, আমি একটা খুব বড় জনসভায় গেছিলাম চন্দননগরে। সেই চন্দননগরে শ্রীরামপুরে দীপশিতার নির্বাচনী প্রচার ছিল, লোকসভা নির্বাচন। তা যাই হোক, সেই মঞ্চে এই প্রশ্ন উঠেছিল যে নওশাদ সিদ্দিকীর স্ট্যান্ড কি। আমি খালি একটা কথাই বলেছিলাম যে আপনাদের সঙ্গে বিগত দিনে যে জোট হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, বামফ্রন্টের সঙ্গেই কংগ্রেসের জোট হয়েছে, আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের কোনো জোট হয়নি। এটা তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতিও বলেছিল এবং কংগ্রেস দলও সেটা মনে করে। খুব স্বাভাবিক, সভাপতির নির্দেশই শেষ নির্দেশ। কিন্তু অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকী কি করতে চায়, উনি কোথায় আছেন, কি করবেন আগামী দিনে, আমি তো খুব অবাক হব না নওশাদ সিদ্দিকী 6 মাস পরে তৃণমূলে চলে। আমি তোমায় একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। একটি অত্যন্ত নামকরা টিভি চ্যানেলের প্যানেল শেষ করে আমি লিফটে নামছি, সেখানে আইএসএফ এর একজন প্রতিনিধি আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, সে অনেক কথা বলছে, আইএসএফ এই করবে, হ্যান করবে, ত্যান করবে। দুটো প্রশ্ন করেছিলাম যে আপনার নেতা বললেন ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক ব্যানার্জিকে কড়া একটা টক্কর দেবেন, উনি ব্যাক আউট করে গেলেন কেন? কোনো উত্তর নেই। বললাম আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনার নেতা ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন না? সে অবাক হয়ে 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকলো, বললো আমি বলতে পারবো। আইএসএফ এর প্রতিনিধি পদে সহসভাপতি বা সাধারণ সম্পাদক এরকম কোনো পদে আছে, সে আমায় লিফটে বলছে বলতে পারবো। তা তুমি আমায় দাদা প্রবীরদা কি প্রশ্ন করবে নওশাদ সম্বন্ধে, আর আমি কি উত্তর দেবো? প্রশ্ন তো প্রচুর আছে সুমনদা, তোমার প্রতি অনেক প্রশ্ন ভিড় করে আসছে, কিন্তু আমাদের সময় খুব কম, আজকে আমরা আর করতে পারছি না। নিশ্চয়ই পরে একদিন আরও যে প্রশ্নগুলো জমে রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে তোমার মুখোমুখি আমরা হব। আমরা দর্শকদেরকে একটা কথা জানাতে চাই, যাকে আপনারা এতক্ষণ আমাদের চ্যানেলে দেখলেন সেই সুমনদা আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ভালো। যতবার সুমনদাকে আমরা এনকে ডিজিটালে ডেকেছি সুমনদা নির্দ্বিধায় সময় দিয়েছেন। একটা কথা বলে রাখা ভালো, প্রবীরদা এবার তো আমি জোর করে চলে এলাম, তা নয় আসলে সুমনদা, না তোমার জোর নিশ্চয়ই আছে, কারণ আমি দর্শকদেরকে এটা বলে দিই যে যখন এনকে ডিজিটালের সাবস্ক্রাইবার সংখ্যা 253, তখন সুমনদা এসেছিলেন এনকে ডিজিটালের ডাকে।
আজকে 4.5 লক্ষ প্রায় সাবস্ক্রাইবার। আজকেও সুমনদা আসছেন, সুমনদার কিন্তু 100 বার জোর আছে এনকে ডিজিটালকে নির্দেশ দেওয়ার যে এবার আমার আর একটা সাক্ষাৎকার নাও। আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকবো, আর আপনারা থাকুন আর আগামীকাল সকালের আমাদের যে অনুষ্ঠান হয় থার্ড আই, তার জন্য। সুমনদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে এবং এনকে ডিজিটালের সব দর্শককে ঈশ্বর মঙ্গল করুন। অনেক ধন্যবাদ দাদা।